নমস্কার, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দীপদিয়া চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। খুব সকাল কিন্তু এখন নয়, প্রায় 10টা বেজে গেছে। সৌম্য স্কুলেও বেরিয়ে গেছে এবং আমার চা খাওয়া, বাসি কাপড় ছাড়া, ছেলে মেয়েকে দুধ খাওয়ানো সবই হয়ে গিয়েছে। ভাবলাম বিছানাটা আগে তুলে নিই, কারণ বিছানাটা তুললেই দেখবে ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। পুজোর ঘর ঝাড়া তোমাদের কত দূর হলো? দিন তো প্রায় চলে এলো। আমার মোটামুটি হয়ে গিয়েছে, ওপরে ঝুল নামানো তো হয়ে গিয়েছে, কিন্তু এই ঘরটা আসবাবপত্রটা মোছা হয়নি। তারপর ঝাড়ার পর জিনিসপত্রগুলো যে মুছে মুছে আবার সঠিক জায়গায় রাখা, সেটা এখনও হয়ে ওঠেনি। তো আজকে ওইটাই করছি। সমস্ত জিনিস মুছে টুছে ভালো করে পরিষ্কার করছি। বেডসাইড টেবিলটা আমার যেহেতু আলগা, তো ওখানে অনেক বই ঠই রাখা থাকে, সেখানে প্রচুর ধুলোবালি পড়ে। আর বিশ্বাস করবে না, আমাদের বাড়িটা কিন্তু মেন রোড থেকে অনেকটাই গলির মধ্যে, তবুও জানি না কোথা থেকে এত ধুলো আসে। সেই সঙ্গে মাকড়সার অত্যাচারও তো আছে। ঝুল এই ঝেড়ে ফেলছি, সঙ্গে সঙ্গে আবার ঝুল। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। অনেক সময় সিল্কের ব্লাউজ বা জামা কাপড়, দামি জামা কাপড় আমাদের আন্ডার আর্মসটা নষ্ট হয়ে যায় ঘেমে গিয়ে। তো এই কটন প্যাডগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এটা একটু স্টিক করে দিতে হয় আন্ডার আর্মসে, তারপরে ব্যবহার করার পর ফেলে দিতে হয়। রিইউজেবল নয়, এটা 150 মতো দাম নেবে, কিন্তু এটা সত্যিই খুবই ভালো। আমি একদিন ব্যবহার করেছি, একটু ঘাম কিন্তু তোমার জামা কাপড়ে আসবে না। তারপর নিচের পোর্শনটাও পরিষ্কার করে নিলাম। এগুলো আমার মেকআপের প্রোডাক্টস, এখানেই রাখি। ওই যে ওইটা দেখছো, ওটা বেশ বড়, ওই পাউচটা কিন্তু প্রচণ্ড চুমকি বের হয় দিয়ে জায়গাটা প্রচণ্ড নোংরা করে। আর ওপরটাতে কি বলো তো, অনেক জিনিস না জমে যায়। হাতের সামনে এটা থাকে, তো কোনো জিনিস ব্যবহার করে এখানে রেখে দিই। সব সময় সঠিক জায়গায় হয়তো তোলা হয় না। যখন পরিষ্কার করি তখন তো এইভাবে রাখলেই বেশি ভালো লাগে, কিন্তু আবার জানি না কোথা থেকে প্রচুর জিনিস আবার ওইখানটায় গিয়ে জমা হয়ে যায়, তখন জায়গাটা প্রচণ্ড ঘিঞ্জি লাগে। তো যাই হোক, মোটামুটি করে নিলাম। আর আলমারির মাথাটাও করতে হবে, কারণ আলমারির মাথাটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো আসবাবপত্রগুলো যদি প্রতিদিন ডাস্টিং করা যায় তবেই ভালো থাকে। আর বিয়ের সময় এরকম কাজ করা বেড আমি চেয়েছিলাম বটে, কিন্তু এখন মনে হয় যে যত কাজ কম ততই ভালো। সত্যি এখনকার মতো যদি বুদ্ধি হতো, প্রচণ্ড সিম্পল বেড নিতাম। আর দেখো, এখানে বই গুছাতে এই যে ডায়েরিটা দেখছো, আমি মন দিয়ে দেখছি। আমাদের হোস্টেলে না একটা রীতি ছিল যে যখন আমরা চলে আসব, তখন আমাদের ক্লোজ ফ্রেন্ডদের কাছে একটা করে ডায়েরি দেওয়া, আর সে আমার সম্পর্কে তার যা ফিলিংস সেটা লিখে দেবে এবং তার অ্যাড্রেস, তার ছবি লাগিয়ে দেবে। তো আমারও অনেক বন্ধু ওখানে আমার সম্পর্কে প্রচুর কথা লেখা আছে। আর ওইগুলো পড়তে না সত্যি একেবারে মনে হলো হোস্টেল জীবনটা আবার ফিরে পেলাম নতুন করে। তো দেখো, এই জায়গাটা অগোছালো থেকেই গেল, এইগুলো এখনও করতে হবে। কিন্তু এখন আমাকে রান্নাঘরের দিকে চলে যেতে হবে, কেননা অলরেডি 11টা বেজে গেছে। রান্না করতে হবে, ছেলে মেয়েকে স্নান করাতে হবে, যেহেতু ওদের আয়ামাসি কিছুদিন থেকে নেই, সেই জন্য। যদিও রান্নার চাপ নেই, কারণ কালকে মহালয়া, আজকে রাতের বেলায় সকলেই পিকনিক করবে। তো আমাদেরও টুকিটাকি একটু প্ল্যান আছে, পিকনিক নয়, একটা গেট টুগেদার বলতে পারো, দাদা বৌদি এদের সঙ্গে। তো সেইখানে যাব, মাটন হবে আর কি। তো সেই জন্য খুবই হালকা ফুলকা রান্না করলাম, শুধু ছেলে মেয়ের জন্য মাছ আর আমাদের জন্য ডাল আর শাক, ব্যাস, আর কিছু করব না। আর শাকটা করব মাছের মাথা দিয়ে। তো দেখো এদিকে, আর ওদের যে মাছের ঝোলটা করি সেটা আমি প্রচুর সবজি দিয়ে করি। তো এখানে সবজিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি শাকটা করে নিতে চাইলাম। কলাইয়ের ডাল ভেজে শাক আমরা খাই, অনেকেই খায় না, কিন্তু প্রচুর টেস্ট হয়। তো তোমরা কে এরকম করে শাক খাও আমাকে জানিও তো। তো দেখো, শাকে একটু মাছের মাথাও দেবো। মাছের মাথা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। আর একটু আটা ছিটিয়ে দিলাম, যাতে ওই জলে ভাবটা চলে যায় আর বেশ আঠালো হয় শাকটা নামিয়ে দিয়ে আমি ওদের ইয়েটা বসিয়ে দিলাম, মাছের ঝোলটা। কারণ ওদেরকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়ে আমি চলে যাব ওদের স্নান করাতে। তো তার আগে ওদের লেবুর রসটা করতে হবে। মা বললো লেবুর রসটা মা করে নিচ্ছে, তো সেই জন্য ওই কাজটা আজকে আর আমাকে করতে হবে না। ওদের মাছের ঝোলটা খুব সিম্পলভাবেই করি, একটু লবণ, হলুদ আর একটু আদা বাটা দিয়ে ব্যাস হয়ে যায়। চল এবার স্নান করাতে যাই। চল, স্নান করবি তো? হ্যাঁ। কি লেবুর রস খেয়ে তারপরে স্নান করবি তুই?
ঠিক আছে, তাহলে আগে লেবুর রস খেয়ে নাও, দিয়ে স্নান করতে হবে, ঠিক আছে? ওদের স্নান করানো হয়ে গেছে, দুজনে আর বড্ড খুশি, কারণ পিকনিক করতে যাবে শোনা থেকে ওদের খুবই ভাবছে। মানে এর আগে ওদেরকে পিকনিকে নিয়ে গেছি বটে, কিন্তু এই ব্যাপারগুলো তখন ওরা বুঝতো না, অনেকটা ছোটো ছিল গত বছর, কিন্তু এইবার বুঝে গেছে পিকনিক ব্যাপারটা। বলছে পিকনিকে খাওয়া হয়, ডাল ভাত খেতে হয়, মাছ খেতে হয়, চিকেন খেতে হয়। তা আমি মজা করে বলছি না না, পিকনিকে খাওয়া হয় না, লেখা হয়। কিন্তু আমাকে বলছে না না, লেখা হয় না, তুমি কিচ্ছু জানো না, খাওয়াই হয়। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে নিজেও স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে মা বললো যে, মাই মোটামুটি সন্ধ্যাটা রোজই দেয়, তো মা বললো যে আজকে আর আমি দেবো না, তুই দে। তাহলে ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। তো আমি সন্ধ্যাটা দিতে লাগলাম। আর আমাদের বাড়ির তো সামনেই এই তুলসী মঞ্চটা না আমরা রিসেন্টলি লাগিয়েছি। আর তুলসী গাছটা দেখো বর্ষার জল পেয়ে কী সুন্দর হয়েছে যে কি বলবো, খুব ভালো লাগে বাড়ির সদর গেটে এরকম একটা তুলসী মন্দির থাকাতে। আমরা এই বাড়িতে শিফট করেছি প্রায় 2 বছর হয়ে গেল। তো এখন এটা লাগিয়ে মনে হচ্ছে এটা অনেক দিন আগেই লাগানো আমাদের উচিত ছিল। সৌম্য স্কুল থেকে এসে কী খাবে ভেবে ভাবলাম যে মুড়ি টুড়ি কিছু দেবো, তাও দেখলাম মুড়ি দেওয়ার মতো না তেমন কিছুই ছিল না, আর শুকনো মুড়িও আবার খেতে চায় না। তো ভাবলাম যে একটু হালকা করে পাস্তা করে দিই, ও পাস্তাটা খেয়ে নেবে, কেননা রাতে যতই পিকনিক থাকুক খেতে খেতে তোমার মোটামুটি 11:30 তো বেজেই যাবে। তো এদিকে ওকে খেতে দিয়ে দিলাম, আর আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি। ছেলে মেয়েকে মা রেডি করে দিচ্ছে। আর আজকে ভাবলাম যে অনেক তো জামা হয়েছে, আজকে একটা নতুন পরি। এই কুর্তিটা আমি জন্মদিনে নিয়েছিলাম, জন্মদিনে 2টো কুর্তি হয়েছিল, একটা মা দিয়েছিল, একটা সৌম্য দিয়েছিল। মায়েরটা জন্মদিনের দিন পরেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম, তো আজকে এটাই পরলাম। আর আমার ওটিটিটাও তোমায় দেখিয়ে দিলাম ভালো করে। আর তারপরে মামামকে চুল বেঁধে তুমিও যাবে? ওরা তো একদম মানে ব্যস্ত করে দিচ্ছে যে কখন যাবে। আসলে কি বলে, তো ওরা সারাদিন বাড়িতে বদ্ধ থাকে, তো ওরা অন্যের বাড়িতে যেতে খুবই ভালোবাসে। রাস্তায় বেরিয়ে গেছি, দেখো রাস্তায় অনেক জায়গায় টুনি দিয়ে সাজিয়েছে, পুরো মনে হচ্ছে উৎসবের মরশুম যে চলে এসেছে সেটা বোঝা যাচ্ছে। গিয়ে দেখলাম যে বৌদি এখানে মাংস ধুচ্ছে, আর বাচ্চারা দেখো লেগে পড়েছে ওদের খেলনাতে নিয়ে দিয়ে, আর আমাদেরকে চা করে দিল। আমি একটু চা খেতে বসে পড়লাম, আর সৌম্য একটু বেরোলো। এই বাড়িতে আসবে, প্রথমবারও এলো, এটা আমার দাদার শ্বশুর বাড়ি, তো মিষ্টি টিষ্টি কিছুই আনা হয়নি। আর রাস্তায় আসার সময় না 4 জন এলে রাস্তায় নেমে টেমে দাঁড়ানো খুব মুশকিল হয়, দুজনকে নামানো ওঠানো। তাই আমি বললাম ঠিক আছে, এমনিতেও দেরিও হয়ে যাচ্ছে, তুমি আমাদেরকে নামিয়ে দাও ওই বাড়িতে, তারপর তুমি যেও। তো ও মিষ্টি আর এই বাচ্চাটার জন্য একটা গিফট নিয়ে এলো, তো ওকে গিফটটা দিচ্ছি, জিজ্ঞেস করছে আর কি কেমন হয়েছে। তো ও তো গিফটটা পেয়ে খুশি হয়েছে, তবে এরকম একটা ব্যাগ ওর আরও একটা আছে, যদি অন্য কালার। আমি বললাম ঠিক আছে, তোমার তো ওটা পুরোনো ব্যাগ, পুজোতে তুমি আমার এই দেওয়া ব্যাগটাই নিও। আর কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, সৌম্য নিজেই পছন্দ করেছে। তারপর দেখো গ্যাসটা আমরা নিচের তলায় নামিয়ে আনলাম, নিচের তলাটা ফাঁকায়, নিচের তলায় বারান্দাতে সেট করা হলে এখানে মাংসটা রান্না হবে। আর সৌম্যর এখন যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে, কোল্ড ড্রিঙ্কস চিপস এইসব আনতে। আর এখানে সকালে আড্ডা মারছে, বাচ্চারাও তাদের কী কী ডিম্যান্ড আছে সেটা জানিয়ে দিল। তো বেশি কিছু মেনু নেই, স্যালাড, ভাত আর মাটন, আর শেষ পাতে একটা রসগোল্লা। তো দেখো এখানে খেতে বসে পড়েছি, খাওয়ার সময় ভিডিও করবার কথা মনেই ছিল না, একদম শেষ পাতের ভিডিওই করলাম। তারপরে সকলে আবার আড্ডা মারতে বসে পড়লাম। আর মামাম কি বলছে জানো, যে মা আজকে রাত্রে আমরা এখানেই থেকে যাব, দিদির সাথে থেকে যাব। তা করলে তো হবে না, ধরো সকলকে নিজের বাড়িতে বেরোতে হবে। আর আজকে জানো তো বিভৎস রকম উদ্ভট গরম ছিল, তো বেরোনোর সময় বৌদি বললো চল একটু ঘুরে আসি গঙ্গার ধার থেকে। বললাম চলো, বেশ ভালোই হবে। তো যাওয়ার পথে এই যে যৌদুক, এখন বাজে প্রায় 12টা, আমাদের বহরমপুরে এটা বেশ নামকরা পানের দোকান, একটু পান খেয়ে নিই ভাবলাম। তাও দেখেছো কত ভিড়। আর এখানে দিব্যরা পান খেতে চাইছে, তোর বাবা বলেছে পান খেতে হয় না, এটা একটা গাছের পাতা। তারপরে যখন ও দিদি পানটা খেয়ে নিল, তখন ও মাথায় হাত দিয়ে বলছে হায় ভগবান, গাছের পাতা খেয়ে নিলে তুমি, কি হবে এবার, এত পাকা হয়েছে না কি বলবো। তারপরে দেখো আমরা গঙ্গাধারের রাস্তাতে উঠছি, আর এবার কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা লাগছে। ওই পানের দোকানের ওখানে ভিড় ছিল বটে, কিন্তু তারপরে দেখছি রাস্তা একেবারে শুনশান হয়ে গেছে। তবে গঙ্গার ধারে রাত্রিবেলা ফাঁকা রাস্তায় ঘুরতে কিন্তু বেশ লাগে। তারপরে কি একটুখানি ঘুরে টুরে মোটামুটি 12:30টার দিকে বাড়ি ফিরে এলাম।
জানতাম ফিরতে রাত হবে, তাই মায়ের যাতে ঘুমের অসুবিধা না হয় সেই জন্য আমরা যে ইন্টারলকটা আছে সেটা লাগিয়ে গেছিলাম। চাবি নিয়ে গেলে মার আর অসুবিধা হয় না। তবুও কি জানো তো, মায়ের না ঘুম আসে না বাইরে কেউ থাকলে। আর মায়ের জন্য একটা যৌতুকের পান নিয়ে এসেছিলাম, কারণ মা পান খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম জেগে থাকলে দেবো, দেখি কিনা মা জেগেই বসে আছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, টাটা। আর কেমন লাগলো ব্লগটা জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।